দেখো এটা হলো লিথিয়াম অ্যাটম। লিথিয়াম অ্যাটমে কী হচ্ছে, কেন্দ্রতে 3টে প্রোটন আছে। যেহেতু 3টে প্রোটন আছে সেজন্য 3টে ইলেকট্রনও থাকবে। আর 3টে ইলেকট্রন দেখো কোথায় ঘুরছে, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন ঘুরছে এবং দ্বিতীয় কক্ষপথে 3টে আর একটা ইলেকট্রন ঘুরছে। আর 3টে প্রোটনের সঙ্গে এখানে 3টে নিউট্রন আছে। তার মানে এ আধান, এই যে পরমাণুটা, এটা কিন্তু কী হয়ে গেল, পুরো নিউট্রাল হয়ে গেল, মানে তড়িৎমুক্ত। আচ্ছা, এবার দেখো কার্বন পরমাণু। আমি কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ইলেকট্রনগুলো তার কক্ষপথে ঘোরে এবং কিভাবে সাজানো থাকে, তাহলে পরে তোমাদের অন্যান্য জিনিসগুলো বুঝতে একটু সুবিধে হবে। এটা হচ্ছে কার্বন। কার্বন তোমরা প্রচুর শুনেছো, তাই না? কার্বন কিন্তু প্রচুর, মানে আমাদের যত জৈবিক পদার্থ আছে প্রায় প্রত্যেকটার মধ্যেই কার্বন আছে। তো কার্বন সম্পর্কে আমাদের তো একটু জানতেই হবে, তাই না? আচ্ছা, এই দেখো কার্বন। কার্বনে কি থাকে, 4টে প্রোটন থাকে। 4টে প্রোটন থাকে বলে সরি, আমি খুবই দুঃখিত, 6টা প্রোটন থাকে। এটা একটু মানে একটু হয়ে গেছে, একটু গণ্ডগোল হয়ে গেছে আর কি। তো এইটাতে তোমার 6টা প্রোটন থাকে। আর কিভাবে থাকে দেখো, 6টা প্রোটন থাকে, 6টা ইলেকট্রন থাকে। তো এটা কীভাবে থাকে, এখানে দেখো 2টো আর তারপরে হচ্ছে 4টে। তাহলে এটাও কিন্তু কি হলো, 6টা পজিটিভ চার্জ, 6টা নেগেটিভ চার্জ। দেখো প্রথম কক্ষে 2টো, প্রত্যেকবার তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, প্রথম কক্ষে কিন্তু 2টো। একমাত্র তোমার এই হাইড্রোজেনের বেলাতে দেখো, যখন আমি হাইড্রোজেন দেখিয়েছিলাম তখনই কিন্তু দেখো প্রথম কক্ষপথে 1টা। কেন বলো তো? কারণ কি, হাইড্রোজেনের তো একটাই প্রোটন, তাই একটাই ইলেকট্রন থাকবে। তো প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন ছিল। বাকি তোমরা কিন্তু তারপর থেকে লক্ষ্য করো, সবগুলোরই কিন্তু দেখা যাচ্ছে প্রথম কক্ষপথে 2টো। দেখো হিলিয়ামের 2টো ছিল, 2টো ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথে 2টো। তারপরে দেখো এখানে দেখালাম লিথিয়াম, তাহলে লিথিয়ামে দেখো প্রথম কক্ষপথে 2টো আর দ্বিতীয় কক্ষপথে 1টা। তাহলে একটা জিনিস কিন্তু তোমাদের ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রথম কক্ষপথে 2টোই থাকতে পারে, তার বেশি ইলেকট্রন থাকতে পারে না। এগুলো তোমরা আরেকটু উঁচু ক্লাসে গেলে তখন তোমরা বুঝতে পারবে, পড়তে পারবে। কিন্তু যেহেতু এখন তোমরা যা শিখতে যাচ্ছ তাতে একটুখানি অন্তত এই জিনিসগুলো বুঝে রাখা ভালো। এখানেও দেখো 6টা ইলেকট্রন, কিন্তু দেখো প্রথম সেলে কিন্তু 2টোই আছে, প্রথম কক্ষপথে কিন্তু 2টোই আছে, আর দ্বিতীয় কক্ষপথে 4টে আছে। এরকম করে দেখো দ্বিতীয় কক্ষপথে আস্তে আস্তে বাড়ছে। আমাদের এখানে যেটা দ্রষ্টব্য, যেটা আমাদের বুঝে নিতে হবে, সেটা হচ্ছে এই কেন্দ্রতে প্রোটনটা থাকে। যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, কারণ যে কোনো একটা পরমাণু সবসময়ই কী হয়, নিউট্রাল হয়, অর্থাৎ তড়িতাধান মুক্ত, কোনো রকম চার্জ হয় না। এবারে দেখো পরেরটা দেখাচ্ছি। এটা হলো দেখো সোডিয়াম, ঠিক আছে? সোডিয়ামের পরে দেখো, সোডিয়ামে দেখো কটা ইলেকট্রন আছে, সোডিয়ামে কিন্তু 11টা আছে। কেন কি, দেখো সোডিয়ামের কেন্দ্রটা দেখো, সোডিয়ামের নিউক্লিয়াসটা দেখো, সোডিয়ামের নিউক্লিয়াসে কিন্তু 11টা প্রোটন আছে। 11টা প্রোটন থাকলে 11টাই কিন্তু ইলেকট্রন থাকবে, তাই তো? 11টা ইলেকট্রন থাকবে। এবার 11টা ইলেকট্রন যখন আছে, কীরমভাবে আছে দেখো, 2টো, তারপরে দ্বিতীয়টায় দেখো 8টা, তারপরে কিন্তু আর একটা যে ইলেকট্রন 11 নম্বর ইলেকট্রন যেটা, সেটা কিন্তু চলে গেল তৃতীয় কক্ষে। এ দেখো, দেখছো দ্বিতীয় কক্ষে কিন্তু 8টার বেশি হলো না, 9টা হতে পারতো তো এখানে। কিন্তু পরীক্ষা নিরীক্ষায় বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন, যেটা দেখা গেছে যে দ্বিতীয় কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রনের বেশি থাকতে পারে না। তাহলে 8 আর 2 10, তাহলে 1 নম্বর আর একটা যেটা 11th নাম্বার যে ইলেকট্রনটা, 11 নম্বর যে ইলেকট্রনটা, সেটা কোথায় গেল, তৃতীয় কক্ষপথে চলে গেল। তাহলে 11টা প্রোটন, 11টা ইলেকট্রন, তাহলে এটাও কি হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল। তাহলে যে কোনো পরমাণু হচ্ছে নিউট্রাল। এখানে দেখো নাইট্রোজেন দেখাচ্ছি। এপাশে আমি মোটামুটি যেগুলো অধাতু সেগুলো দেখালাম, যেমন ধরো হিলিয়াম, তারপরে নাইট্রোজেন, আর তারপরে এপারে হিলিয়ামের পরে নাইট্রোজেন। দেখো হিলিয়ামের পরে কার্বন দেখিয়েছি, কার্বনের পরে নাইট্রোজেন। নাইট্রোজেনে দেখো আবার এখানে
কটা দেখো, এর হচ্ছে 7টা প্রোটন। 7টা প্রোটন হলে 7টাই ইলেকট্রন থাকবে। তাহলে প্রথম কক্ষে দেখো 2টো, প্রথম কক্ষ আবার বলছি প্রথম কক্ষ 2টোর বেশি নিতে পারে না। তারপরে দ্বিতীয় কক্ষে কিন্তু 5টা আছে, ঠিক আছে। তাহলে এটা 7টা প্রোটন 7টা ইলেকট্রন, এটাও কিন্তু আধানমুক্ত হয়ে গেল। এবারে একটুখানি তুমি এখানে সোডিয়ামটা দেখলে, সোডিয়ামের পরে দেখো সোডিয়ামের কটা ইলেকট্রন ছিল? 11টা, মানে কেন কি 11টা প্রোটন ছিল। এবার দেখো একটা দেখিয়েছি, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তোমরা ম্যাগনেসিয়ামের যৌগ পড়বে, তার ফর্মুলা পড়বে, তাই একটু দেখে রাখা ভালো যে ম্যাগনেসিয়ামে কীরকম থাকে। ম্যাগনেসিয়ামের হচ্ছে 12টা প্রোটন। আমরা এখানে খুব একটা নিউট্রন নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়, তাই আমি এখানে আর নিউট্রন কত সেটা আর লিখিনি। তোমরা ওই প্রোটন আর ইলেকট্রন, আর আমরা যতগুলো প্রোটন ততগুলোই যেহেতু ইলেকট্রন থাকে, তাই আমাদের প্রোটন নাম্বারটা জানা ভালো। তবে তোমাদের এই যে অধ্যায়টা, তাতে কিন্তু তোমরা ইলেকট্রন নিয়েই দেখবে যে তাদের রাসায়নিক বিক্রিয়ায় কী করে ইলেকট্রনগুলো কাজ করছে। প্রোটন নিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়ে কোনো কাজ নেই, ঠিক আছে। কিন্তু কতগুলো ইলেকট্রন আছে জানার জন্য আমাদের জানা দরকার যে কটা প্রোটন আছে। আর কারণ প্রোটন সংখ্যার উপর নির্ভর করে যে একটা মৌল তার যা যা তোমার ভৌত ধর্ম, আমি আগেও বলেছি ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম যা যা এইসব প্রোটন সংখ্যার উপরেই নির্ভর করে। তাহলে 12টা আছে দেখো, প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে দেখো সেই 8টা। হ্যাঁ, 2টোর পরে তো 10টা হয়, তাহলে এখানে 10টা হতে পারতো, হলো না। কিন্তু কি হলো? প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, এবং তৃতীয় কক্ষপথে বাকি 2টো চলে গেল। সোডিয়ামের তৃতীয় কক্ষপথে 1টা, কারণ কি সোডিয়ামের 11টা প্রোটন, তাই 11টা ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়ামের যেহেতু 12টা, তাই তৃতীয় কক্ষপথে 12টা। তোমরা আরেকটু দেখলে জানতে পারবে যে তৃতীয় কক্ষপথেও তার একটা ইলেকট্রন ধরার একটা সীমিত ক্ষমতা থাকে। তাই সেইভাবেই কী হয়, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে অ্যারেঞ্জ থাকে, অর্গানাইজ থাকে, এবং তারা সেভাবেই ঘুরতে থাকে। আচ্ছা, আমাদের খুব কাজের জিনিস অক্সিজেন। আমরা জানি যে অক্সিজেনের সঙ্গে প্রায় সবাই বিক্রিয়া করে, একমাত্র করে না কে? সোনা করে না, রূপো করে না, এরা অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করে না। কারণ এই সোনা আর রূপো এদেরকে কী বলে? নোবেল মেটাল বলে। তো সেই জন্যে অক্সিজেনের সঙ্গে যেহেতু প্রায় সবই মৌল বিক্রিয়া করে, তাই অক্সিজেনটাও আমরা একটু দেখে নিই কেমন। অক্সিজেনে হচ্ছে 8টা প্রোটন। 8টা প্রোটন হলে 8টা ইলেকট্রন থাকবে। তো এবার তো তোমরা নিজেরাই বুঝতে পারছো, প্রথম কক্ষপথে 2টো আর দ্বিতীয় কক্ষপথে 6টা। এই হলো গিয়ে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। কেমন? আমরা এই ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা কেন আমাদের পড়াটা দরকার সেটা আমরা একটুখানি এবারে দেখব। এখানে আমি অ্যালুমিনিয়ামে দেখিয়েছি। অ্যালুমিনিয়াম হচ্ছে ঠিক সোডিয়াম ম্যাগনেসিয়ামের পরেরটাই অ্যালুমিনিয়াম। কেন পরেরটা বলছি? কারণ সোডিয়ামে 11টা প্রোটন, ম্যাগনেসিয়ামে 12টা, অ্যালুমিনিয়ামে 13টা। তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে 13টা প্রোটন যদি হয়, তাহলে 13টা প্রোটন 2টো থাকবে প্রথমে, তারপরে থাকবে 8টা, আর তৃতীয় কক্ষপথে থাকবে 3টে। বোঝা যাচ্ছে? ঠিক আছে। আর একটা মৌল দেখিয়ে দিই, যেটা হচ্ছে নন মেটাল। যেরম ক্লোরিনের নাম তোমরা অনেক শুনেছো, তাই না? ক্লোরিনের নাম তোমরা অনেক শুনেছো। তো ক্লোরিন যেরকম, সেরকম হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিনের দেখো কীরকম, ফ্লোরিনের হচ্ছে 9টা প্রোটন। তো 9টা প্রোটন কীভাবে থাকবে? 2টো, আর তারপরে হচ্ছে 7টা। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমরা এই যে প্রোটন সংখ্যা থেকে আর নিউট্রন সংখ্যা থেকে কতগুলো জিনিস আমরা শিখব। কী কী জিনিস শিখব? যেমন দেখো হচ্ছে প্রোটন সংখ্যাকে কি বলে? পরমাণু ক্রমাঙ্ক। কি বলে? প্রোটন সংখ্যাকে বলে, প্রোটন সংখ্যা হলো পরমাণু ক্রমাঙ্ক। ইংলিশে কি বলে? অ্যাটমিক নাম্বার। ঠিক আছে। তাহলে নাম্বার অফ প্রোটন দেখো, নাম্বার অফ প্রোটন ইকুয়ালস টু হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক। এখন এই যেহেতু তুমি দেখছো যে প্রোটন সংখ্যাটা খুবই ইম্পর্ট্যান্ট, সমস্ত বিষয় ভীষণ দরকার, সমস্ত কিছু পড়াশোনার জন্যে, সব কিছু বিজ্ঞানের এই শাখাটার জন্যে, অনেক শাখার জন্যেই আমাদের এই প্রোটনের নাম্বারটা খুব দরকার। তার একটা নাম ওই জন্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। এবার হচ্ছে
প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। এই দুটো যোগ করলে, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করলে কি হয়, সেটাকে বলে পরমাণু ভর সংখ্যা। ইংলিশে কি বলি আমরা, একটু সুবিধে হবে, শুনে নাও। নাম্বার অফ প্রোটন, দেখো, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন ইকুয়ালস টু মাস অফ দ্য অ্যাটম। এটাকে বলে মাস নাম্বার। দেখো, মাস নাম্বার অফ দ্য অ্যাটম। তাহলে কি কি শিখলাম আমরা? একটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারটা কি না, যতগুলো নাম্বার অফ প্রোটন সেটাকেই বলে অ্যাটমিক নাম্বার। যেমন ধরো এখানেই আমার রয়েছে, তুমি এখানে দেখে নাও, এই দেখো এখানে হচ্ছে আমরা এটাকে কি করেছি, অ্যালুমিনিয়ামটাকে করেছি। তো তো অ্যালুমিনিয়ামের কি, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13 নাম্বার অফ প্রোটন। তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বারও হচ্ছে 13। তাহলে পরমাণু সংখ্যা কত নয়, এটার হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 13, নাম্বার অফ প্রোটন হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাহলে এটাও হচ্ছে 13। এবারে দেখো আমরা এখানে বলছি যে ভর সংখ্যা বা মাস নাম্বার। মাস নাম্বারটা কি, মাস নাম্বার হচ্ছে যে যতগুলো তোমার নাম্বার অফ প্রোটন আছে আর যতগুলো নিউট্রন আছে এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে মাস নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে কটা আছে দেখো, 13টা আর 14টা। তাহলে 13 আর 14 যোগ করলে কত হলো, 27। তাহলে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হলো 27। ইংলিশে বলবো যে ভর সংখ্যা হচ্ছে 27, বা সরি মাস নাম্বার হলো 27। বাংলায় বলছি ভর সংখ্যা 27, ইংলিশে বলছি মাস নাম্বার হচ্ছে 27। দেখো কিছু পরমাণু আমি তোমাদের দেখিয়েছি কিভাবে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বারটা লিখতে হয়। দেখো হাইড্রোজেন, কেমন, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 আর মাস নাম্বারও 1। কারণ তোমাদের যখন আমি দেখিয়েছি, আরেকবার ভিডিওটা প্রথম থেকে দেখে নিও, দেখবে যে এর কোনো নিউট্রন নেই, তাই না? তাই জন্য আমরা এই দেখো এখানে লেখা হয় 1 1, মানে হচ্ছে 1 হচ্ছে অ্যাটমিক নাম্বার আর 1 হচ্ছে মাস নাম্বার। এখানে দেখো হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2 আর মাস নাম্বার হচ্ছে 4। এইভাবে লেখা হয়, নিচে লেখা হয় অ্যাটমিক নাম্বার, ওপরে লেখা হয় মাস নাম্বার। কার্বনের দেখো, তোমরা আগে যে তোমাদের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট দেখেছি সেখান থেকে তোমরা যোগ করে নিতে পারো। এখানে দেখো কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6 আর মাস নাম্বার হচ্ছে 12। হ্যাঁ, এইভাবে লেখা হয়, নিচে লেখা হয় অ্যাটমিক নাম্বার, উপরে লেখা হয় মাস নাম্বার। সোডিয়ামের দেখো অ্যাটমিক নাম্বার হচ্ছে 11 আর মাস নাম্বার হচ্ছে 23। ঠিক আছে, আর একটাও দেখেছি দেখো, ক্লোরিন অ্যাটমিক নাম্বার হচ্ছে 17 আর মাস নাম্বার হচ্ছে 35। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 আর মাস নাম্বার হচ্ছে 16। অ্যাটমিক নাম্বার 8, মাস নাম্বার 16। এই কয়েকটা তোমাদের এক্সাম্পলস দিয়ে দিলাম যে এটা হলো অ্যাটমিক নাম্বার, এটা হলো মাস নাম্বার, মানে এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর এটা হলো ভর সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল? এভাবে লেখা হয়। হ্যাঁ, এরকম করে অ্যাটমসগুলোকে লিখে, মানে অ্যাটমের যে চিহ্নগুলো, যে সিম্বলগুলো, সেখানে লিখে তার নিচের দিকে লেখা হয় অ্যাটমিক নাম্বার, উপরের দিকে লেখা হয় মাস নাম্বার। ঠিক আছে, এইবারে আমরা দেখব যে কি করে অ্যাটমের ইলেকট্রন ত্যাগ এবং অ্যাটমের ইলেকট্রন গ্রহণ হয় এবং কেন হয়। দেখো আমরা অনেকগুলো, এখানে আমি তোমাদের অনেকগুলো দেখিয়েছি ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কীরকম থাকে। হ্যাঁ, এগুলো সমস্ত দেখিয়েছি আমি, হাইড্রোজেন দেখিয়েছি, হিলিয়াম দেখিয়েছি, কার্বন দেখিয়েছি, সব দেখিয়েছি, তাই তো? তো এবারে আমি একটুখানি একটু বলি যে আরও 2-3টে আমি তোমাদের দেখাবো যাদের তুমি দেখবে যে একটুখানি অন্যরকম। কীরকম একটু বলে নিই আমি। দেখো আমি কী লিখেছি, যে কোনো একটা অ্যাটম কেন ইলেকট্রন ত্যাগ করে এবং কেনই বা ইলেকট্রন গ্রহণ করে। কারণ কি, অ্যাটমিক অবস্থায় যে কোনো, ওরা পারমাণবিক অবস্থায় ওদের যে ইলেকট্রনের যে গঠন সেই অনুযায়ী ওরা ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে। দেখো সমস্ত মৌল তার
পারমাণবিক অবস্থায় স্বাধীনভাবে বিচরণ করতে পারে না। তারা কি করে? এবং অন্যান্য মৌলের সঙ্গে বিক্রিয়া করে একটি স্থিত যৌগের জন্ম দেয়, যে তার আণবিক অবস্থায় স্বাধীনভাবে বিচরণ করতে পারে। এটা আমি যখন তোমাদের অণুপরমাণুর ধারণা দিয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদের এটা বুঝিয়েছিলাম যে পারমাণবিক অবস্থায় তারা কিন্তু স্থায়ী নয়। যখন তারা যৌগ তৈরি করে নেয় তখন তারা স্থায়ী হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? যে অ্যাটমস আর আনস্টেবল। তারা কি হয়, অ্যাটমিক অবস্থায় কেউ স্বাধীনভাবে এরকমভাবে থাকতে পারবে না কোথাও। তাদের যা ইলেকট্রনিক স্ট্রাকচার সেই অনুযায়ী তারা কি করে, বিক্রিয়া করতে চেষ্টা করে, মানে তারা স্টেবল হতে চেষ্টা করে। যে কোনো জিনিসই সবসময় চায় স্টেবল হতে। কিন্তু মলিকিউলসরা কী হয়? স্টেবল। তুমি যে কোনো যৌগের তুমি মলিকিউল অবস্থায় পাবে। যেমন ধরো আমাদের হাওয়াতে কি আছে? হাওয়াতে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে। হ্যাঁ, এগুলো কিন্তু সবচেয়ে ছোট যে কণা সেটা কিন্তু অণু, সেটা কিন্তু পরমাণু নয়। তারা সবসময়, অক্সিজেন কিন্তু স্বাধীনভাবে ঘোরাঘুরি করছে, নাইট্রোজেনও স্বাধীনভাবে ঘোরাঘুরি করছে হাওয়াতে, কিন্তু তারা অণু অবস্থায় করছে, পরমাণু অবস্থায় করছে না। কেমন? আচ্ছা, এবারে তুমি দেখো যে কিভাবে বিজ্ঞানীরা বুঝলেন যে পরমাণু অবস্থায় থাকতে পারে না। অনেক পরে যখন অনেক রকম মৌল আবিষ্কার হচ্ছিল, তারপরে কিছু মৌল আবিষ্কার এমন হলো যার কয়েকটা মৌল তার পারমাণবিক অবস্থাতেই স্টেবল। তারা কি আবিষ্কার করলেন? যে কয়েকটা মৌল তার পারমাণবিক অবস্থাতেই স্টেবল। যেমন হিলিয়াম, আমি তোমাদের আগেই ওখানে দেখিয়েছি স্ট্রাকচারটা। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ক্সেনন, র্যাডন। এগুলো অনেক পরে আবিষ্কার হয়েছে। কেন আবিষ্কার হয়েছে বলো তো পরে? কেননা এরা তো কোনো যৌগ বানায় না। যৌগ যদি বানিয়ে দিত, তারা যদি যৌগ তৈরি করতো, তাহলে কিন্তু আমরা পৃথিবীতে মাটিতে বা কোথাও বা হাওয়াতে তার অস্তিত্বটা পেয়ে যেতাম। কিন্তু কি হচ্ছে, এরা কোনো যৌগ বানায় না, তার অস্তিত্বটা বোঝাও একটু মুশকিল হয়ে গিয়েছিলো বিজ্ঞানীদের পক্ষে। কিন্তু আস্তে আস্তে তাঁরা যত বিজ্ঞানের উন্নতি হতে লাগলো, সমস্ত যন্ত্রপাতি, উন্নত যন্ত্রপাতি বেরোতে লাগলো, তত কিন্তু ওনারা এটা আবিষ্কার করলেন যে কিছু এমন এলিমেন্ট আছে যারা কিন্তু বিক্রিয়া না করেই স্বাধীনভাবে তাদের পারমাণবিক অবস্থায় আমাদের হাওয়াতে ঘুরে বেড়াচ্ছে। যেমন হিলিয়াম, নিয়ন, ওই যে বললাম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ক্সেনন, র্যাডন। হ্যাঁ, দেখা যাচ্ছে কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরা কিন্তু সবাই গ্যাস। কেমন? ক্সেনন, র্যাডন। ঠিক আছে? যেহেতু এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না, তাই এদের কি বলা হয়? এদের বলা হয় নোবেল গ্যাসেস। নোবেল মানে যারা কারোর সঙ্গে মেশে না। কেমন? ওরম ধরনের আর কি। যেমন আগেকার দিনের যারা রাজরা ছিলেন তারা সব নোবেল, মানে তারা তো নিচের লোকের সঙ্গে প্রজাদের সঙ্গে মিশতেন না, তাই জন্য খুব নোবেল আর কি। যাই হোক, তো এদের বলে নোবেল গ্যাসেস বা ইনার্ট গ্যাসেস। ইনার্ট কথাটার মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনার্ট গ্যাসেস, ইনার্ট কথাটার মানে, আবার আমি বলছি, এই যে ইনার্ট কথাটার মানে হলো ইনঅ্যাক্টিভ, মানে যে অ্যাক্টিভ নয়, মানে যে সক্রিয় নয়, তাকে বলে ইনার্ট। তো এরা হলো ইনার্ট গ্যাসেস। আচ্ছা, এবার আমরা কি করছি, ইনার্ট গ্যাসগুলোর কয়েকটা পারমাণবিক গঠন বিচার করে দেখছি যে কেন তারা ইনার্ট, তাদের পারমাণবিক গঠনটা কেমন, যে তারা আর কারোর সঙ্গে বিক্রিয়া করে না। কেমন পারমাণবিক গঠন তাদের? দেখো, দু একটা, বেশি দরকার নেই, একটু দেখে নাও। এই জিনিসগুলো তোমাদের বইতে নেই, কিন্তু একটু যদি বুঝে নাও ব্যাপারটা, যে এই ব্যাপারটা বুঝে নিলে তোমরা বুঝতে পারবে যে কোনো পরমাণু কেন বিক্রিয়া করবে, আর সেই বিক্রিয়া করার সময় ইলেকট্রন গ্রহণ করবে না ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন ত্যাগ করবে, সেটাও তোমরা এই স্ট্রাকচারগুলো দেখলে বুঝতে পারবে। দেখো, আমি দেখাচ্ছি নিয়ন। কেমন? নিয়নে দেখো 10টা প্রোটন থাকে।
এবার তোমাদের আমি আগে অনেকগুলো দেখিয়েছি, এবার তোমরা বুঝেও গেছো যে প্রথম কক্ষপথে দুটোই থাকবে আর দ্বিতীয় কক্ষপথে 8টা। দেখো দ্বিতীয় কক্ষপথে কিন্তু 8টা। আর আর্গন দেখো, আর্গনের হচ্ছে 18টা প্রোটন। কিরমভাবে দেখো, প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8, আর তৃতীয় কক্ষপথে আরও 8টা। 18টা কীভাবে হলো? 2 8 8, বোঝা গেল? প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, তৃতীয় কক্ষপথে 8। তাহলে দেখো এই যে নিয়নেও 8টা, আর্গনেও 8টা। তো তাহলে ওনারা ভাবলেন তাহলে এই যে গঠন, যার দ্বিতীয় কক্ষপথে বা শেষ কক্ষপথে 8টা থাকবে, এর দেখো নিয়নের বেলায় দ্বিতীয় কক্ষপথে 8টা, দেখো প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ, আর আর্গনের বেলায় কিন্তু তৃতীয় কক্ষপথেও 8টা, তাই তো? তখন ওনারা এটা বিচার করলেন যে তার মানে যদি কোনো পরমাণুর শেষ কক্ষপথে, সেটা দ্বিতীয় হোক বা তৃতীয় হোক, চতুর্থও হয় অনেক সময়, তাহলে শেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তবে নিশ্চয়ই তারা পরমাণু অবস্থাতেই স্থিত, মানে তারা বিক্রিয়া করে না। বোঝা গেল? এবার প্রশ্ন আসছে, প্রথম যে নোবেল গ্যাসের কথা আমি বলেছিলাম তোমাদের, কার কথা বলেছিলাম? হিলিয়াম বলেছিলাম, তাই তো? কোনটা বলেছিলাম? হিলিয়ামের কথা বলেছিলাম। এই হিলিয়ামের স্ট্রাকচার কিন্তু আমি তোমাদের আগে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। দেখো হিলিয়ামের প্রথম কক্ষপথে কটা? হিলিয়ামের যেহেতু 2টো ইলেকট্রন, তাই প্রথম কক্ষপথে 2টো। আর তারপরে তুমি দেখলে যে প্রত্যেকটাতে কিন্তু প্রথম কক্ষপথে 2টোর বেশি নেই, কোনোটাতেই দেখো প্রথম কক্ষপথে 2টোর বেশি নেই। তাহলে এখন বিজ্ঞানীরা বুঝলেন যে কোনো পরমাণুতে প্রথম কক্ষপথে 2টোর বেশি থাকতে পারে না, আর দ্বিতীয় কক্ষপথেও 8টার বেশি থাকতে পারে না। আর যদি কারোর তৃতীয় কক্ষপথ থাকে বা চতুর্থ কক্ষপথ থাকে, তাহলে সেটাতে যদি 8টা হয় তাহলে সেই পরমাণু স্থিত হবে। আর হিলিয়ামের বেলায় যেহেতু একটাই কক্ষপথ, তাই যদি 2টো থাকে, যার শুধু প্রথম কক্ষপথ আছে, দ্বিতীয় তৃতীয় নেই, প্রথম কক্ষপথে 2টো হলে সেই পরমাণুটি স্থিত, মানে সে রাসায়নিক বিক্রিয়া করে না, তার মানে ইলেকট্রন বর্জনও করে না আর ইলেকট্রন গ্রহণও করে না। অর্থাৎ এটুকু বোঝা গেল, তাদের আবিষ্কারে এটুকু বোঝা গেল যে যদি কারুর কক্ষপথে শেষ কক্ষপথে, মানে কারুর যদি প্রথম কক্ষ হয় তাহলে 2টো, আর যদি কারুর 2 নম্বর 3 নম্বর কক্ষপথ হয় তাহলে 8টা যদি থাকে, তাহলে সে স্থিত হয়, মানে সে বিক্রিয়া করে না। তাহলে যদি অন্যান্য পরমাণুরা, যাদের কক্ষপথে 2টো বা 8টা নেই, তারা কি স্থিত হবে না? তারা কি স্টেবল হবে না? নিশ্চয়ই হবে। হাইড্রোজেনের 1টা, লিথিয়ামের শেষ 1টা, সোডিয়ামের দেখো 1টা, তৃতীয় কক্ষপথে 1টা, কার্বনের দেখো তৃতীয় কক্ষপথে 4টে, নাইট্রোজেনের দেখো দ্বিতীয় কক্ষপথে 5টা, এখানে অক্সিজেনের দেখো দ্বিতীয় কক্ষপথে 6টা। তাহলে যদি যাদের প্রথম কক্ষপথে 2টো নেই বা দ্বিতীয় কক্ষপথে 8টা নেই, তারা কি স্থিত হবে না? হবে, কারণ স্থিত হওয়াই হচ্ছে আমাদের নেচারের একটা প্রসেস। যে কোনো জিনিস সবসময় স্থিত অবস্থায় আসতে চায়। তাহলে স্থিত অবস্থায় আসার জন্যে তারা কি করতে চাইবে? তারা চাইবে যে ইলেকট্রন আমরা হয় দিয়ে স্থিত হয়ে যাই অথবা নিয়ে স্থিত হয়ে যাই।
কেমন দেখো, এখানে লিথিয়াম দেখো এখানে কটা আছে, একটা, দুটো, তিনটে, সরি লাস্ট কক্ষপথে একটা আছে। তাহলে দেখা যাচ্ছে কি, হ্যাঁ ঠিক আছে, লাস্ট শেষ কক্ষপথে মানে দ্বিতীয় কক্ষপথে দেখো একটা আছে। এর দ্বিতীয় কক্ষপথে কটা হলে স্থিত হয়, 8টা হলে স্থিত হয়। এবার 8টা মানে ওকে 7টা ইলেকট্রন নিতে হবে, গ্রহণ করতে হবে, তবেই তার এই দ্বিতীয় কক্ষপথে 8টা হবে। আর একটা কাজও করতে পারে কিন্তু, ও কী করতে পারে, একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে। একটা ইলেকট্রন যদি ও ছেড়ে দেয় তাহলে দ্বিতীয় কক্ষপথের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে কি হবে, প্রথম কক্ষপথে দুটো থেকে যাবে। এবার আমরা কি দেখেছিলাম, হিলিয়ামের প্রথম কক্ষপথে দুটো এবং হিলিয়াম একটি স্থিত পরমাণু। তাহলে লিথিয়াম সহজে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে একটা ইলেকট্রনকে ত্যাগ করতে পারে, করে ও দুটোতে আসতে পারে, তাহলে এ স্থিত হয়ে যাবে। তো একটা ইলেকট্রন যে ত্যাগ করবে, কাউকে তো দেবে, হঠাৎ করে এরম তো দিতে পারে না। যখন আমরা কোনো আরও একটা কোনো অণুর সঙ্গে তাকে আমরা বিক্রিয়া করাবো, আর একটা কোনো মৌলর সঙ্গে বা যৌগর সঙ্গে বিক্রিয়া করাবো, তখন সে কী করবে, ওই বিক্রিয়ার জন্য এ খানিকটা এনার্জাইজ হবে, হয়ে ওই একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে, দিয়ে সে দুটো রাখবে, করে স্থিত হয়ে যাবে, আর সেই অন্য মৌলটার সঙ্গে সে যৌগ স্থাপন করবে। তুমি দেখো সোডিয়ামটা একটু দেখো, সোডিয়ামে কি সেই কক্ষপথে একটা, আর ঠিক তার আগের কক্ষপথে কথা 8টা, তাই তো। তাহলে ও যদি মনে করো এই একটা ইলেকট্রন ছেড়ে দেয় সোডিয়াম, তাহলে কিন্তু ওর এই তৃতীয় কক্ষপথের আর কোনো অস্তিত্ব রইল না, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে কি হবে, সে কি হবে, স্থিত হয়ে যাবে। স্থিত হয়ে গেল, তাহলে সে স্থিত তখনই হবে যদি একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে তার সাথে নিজে বিক্রিয়া করে একটি যৌগ তৈরি করে নেয়। হ্যাঁ, আমরা দেখো কীভাবে সে দিচ্ছে আর কে নিচ্ছে সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। দেখো আমি এখানে আর স্ট্রাকচারটা আঁকিনি, এইভাবেই আমরা লিখি। দেখো সোডিয়ামে আমি তোমাদের দেখিয়েছিলাম যে 11টা ইলেকট্রন থাকে, আর কীরমভাবে সাজানো থাকে, প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর তৃতীয় কক্ষপথে একটা। আর ক্লোরিন পরমাণুর কি হয়, 17টা ইলেকট্রন থাকে। তোমরা তখন সাজাতে শিখেই গেছো, চাইলে তোমরা একটা স্ট্রাকচার আঁকতেও পারো। তার প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি তো থাকবেই না, তোমাদের আগেই বলে দিয়েছি। তাহলে 8 আর 2 10, বাকি রইল 7টা। তাহলে সেই 7টা চলে গেল তৃতীয় কক্ষপথে। এবার তুমি বলো সোডিয়ামে একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আছে, তাহলে এ কী করবে, স্থিত হওয়ার জন্য চট করে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে ওর হয়ে যাবে 2 8, মানে ও হয়ে গেল স্থিত। আর ক্লোরিনের দেখো তৃতীয় কক্ষপথে 7টা, তাহলে স্থিত হওয়ার জন্যে তার দরকার আরও একটা, সেই জন্য ও কী করবে, চট করে একটা গ্রহণ করে এখানে 8টা বানিয়ে দেবে। তাহলে কি করে সেটা সম্ভব, আমরা যদি কোনোভাবে বিক্রিয়ক অবস্থায় সোডিয়াম আর ক্লোরিনকে কাছাকাছি আনতে পারি, এই বিক্রিয়ার সময় সোডিয়াম কী করবে, একটা ছেড়ে কী করবে, 2 8 হয়ে যাবে, মানে স্থিত। কিন্তু আবার দেখো, যেহেতু যে কোনো পরমাণু কি হয়, তড়িতাধান মুক্ত বা নিউট্রাল, যেহেতু ওর 11টা প্রোটন, তাহলে 11টা ইলেকট্রন। যেই একটা ছেড়ে দিল, তাহলে কটা ইলেকট্রন হয়ে গেল, 2 8, মানে 10টা ইলেকট্রন হয়ে গেল। কিন্তু ওর কেন্দ্রতে কিন্তু সেই 11টা প্রোটন আছে, কিন্তু তাহলে 11টা প্রোটন যখন আছে আর 10টা ইলেকট্রন, তাহলে একটা প্রোটন এক্সট্রা, মানে একটা পজিটিভ চার্জ এক্সট্রা হয়ে গেল। তাই এ কী হয়ে গেল, তড়িতাধান যুক্ত হয়ে গেল। কীরকম না, পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জ হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল। আর ঠিক উল্টোভাবে কি হলো দেখো, ক্লোরিনের একটা নেওয়ার জন্য কি হলো, 18টা ইলেকট্রন হয়ে গেল, একটা নিল
2 8 8 18টা ইলেকট্রন হয়ে গেল। ছিল 17টা ইলেকট্রন, তার মানে 17টা প্রোটন। তাহলে 17টা প্রোটন 17টা ইলেকট্রনে ও ছিল নিউট্রাল। একটা ইলেকট্রন নিয়ে নিল, আর ইলেকট্রন তো আমরা জানি নেগেটিভ চার্জ, তাহলে একটা ইলেকট্রন ওর কী হলো, বেশি হয়ে গেল কক্ষপথে, কিন্তু 17টা প্রোটন তো রয়েই গেল কেন্দ্রতে। তাই 17টা পজিটিভ চার্জ আর 18টা নেগেটিভ চার্জ, তাহলে একটা নেগেটিভ চার্জ এক্সট্রা, তাহলে ক্লোরিন হয়ে গেল নেগেটিভ, মানে ঋণাত্মক চার্জযুক্ত হয়ে গেল। এবারে দেখো, এই যে আমরা জানি যে যে কোনো অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, মানে তারা যখনই দুটো অপোজিট চার্জ একসাথে কাছাকাছি আসে তখন তারা সঙ্গে সঙ্গে কী করে, ফোর্সফুলি দে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইচ আদার, মানে একেবারে ভীষণভাবে তারা কাছে চলে আসে। ক্লোরিন সোডিয়ামের কাছে চলে যাবে, সোডিয়াম ক্লোরিনের কাছে চলে আসবে, কারণ কি ভীষণভাবে এরা অপোজিট চার্জ অ্যাট্রাক্টস ইচ আদার। ওরা অপোজিট চার্জ মানে বিপরীত মেরুর যে কোনো চার্জ কী করে, নিজেদের আকর্ষণ করে। সেই জন্যে কিরম ব্যাপারটা হলো, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস তৈরি হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড। তোমরা জানো নুন হলো সল্ট, যে সল্ট আমরা খাই সেটা হলো সোডিয়াম ক্লোরাইড। আর যেহেতু এই দুটো, আচ্ছা আরেকটুখানি আমার বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে পজিটিভ আয়ন যারা তৈরি করে, যারা ধনাত্মক চার্জযুক্ত হয় তাদেরকে বলে ক্যাটায়ন, আর যারা ঋণাত্মক চার্জযুক্ত হয়, নেগেটিভ চার্জ হয়, তাদের বলে অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন। এবার দেখো, এই যে দুটো অপোজিট আয়ন ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে হয়ে গেল একটা যৌগ বা কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড। তাই এর নাম হলো, আয়ন থেকে তৈরি হচ্ছে, অপোজিট আয়ন থেকে তৈরি হচ্ছে যৌগ, তাই এই ধরনের যে সমস্ত যৌগ বা কম্পাউন্ড তাদের নাম হয় আয়নিক কম্পাউন্ড। বাংলায় বলে আয়নীয় যৌগ। কী বলে? আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড। আর একটা উদাহরণ দিয়ে আমি আপাতত বন্ধ করব, তোমরা ততক্ষণ একটু দেখে নিও, তারপরের ভিডিওটা আমি পরে আপলোড করছি। আরও দুটো আমি উদাহরণ তোমাদের দেখাচ্ছি। দেখো, ম্যাগনেশিয়াম আমি তোমাদের আগে দেখিয়েছিলাম, কিন্তু ম্যাগনেশিয়ামের কীরকম ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট থাকে, 2 8 2। তাহলে দেখো, এই যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কিন্তু খুব সঙ্গে সঙ্গে স্টেবল হয়ে যাবে। তাহলে ও কী করলো, দুটো ইলেকট্রন ছেড়ে দিল, কিন্তু দুটো ইলেকট্রন ছাড়ার জন্য কি হলো, ওর দুটো পজিটিভ চার্জ বেশি হয়ে গেল, তাই না? 12টা ছিল ওর প্রোটন, তাই 12টা ইলেকট্রন। এবারে দুটো ইলেকট্রন ছাড়লো, তাই তার হয়ে গেল 10টা ইলেকট্রন, কিন্তু কেন্দ্রে তো সেই 12টা প্রোটনই রইল। তাহলে কি হলো, ম্যাগনেশিয়াম 2+, মানে এই যে পজিটিভ আয়নটা তার চার্জ কত হলো, +2। আর সালফার, দেখো সালফারেরও লাস্ট শেলে দুটো থাকে, শেষ কক্ষপথে দুটো থাকে। এটা একটু বড় এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা, আমি তোমাদের পরে দেখাতেই পারি, কোনো অসুবিধে নেই। এখন শুধু এটুকু দেখে নাও যে এর শেষ কক্ষপথে এর শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। যেমন অক্সিজেনের 6টা, সেরকম সালফারেরও শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এবারে এ কি করছে, দুটো নিচ্ছে, দুটো নিয়ে এ কি হলো, S2-, মানে সালফাইড আয়ন। এগুলোর একটু নাম হয়, যেমন এটাকে বলে ক্লোরাইড আয়ন, এটাকে বলে সালফাইড আয়ন। এবারে এই হচ্ছে দুটো পজিটিভ চার্জ, দুটো নেগেটিভ চার্জ, দেখতে পাচ্ছ দুটো অপোজিট চার্জ, যেই কাছাকাছি আসলো ম্যাগনেশিয়াম 2+ প্লাস সালফার 2-, মানে ম্যাগনেশিয়াম পজিটিভ আয়ন আর সালফার নেগেটিভ আয়ন হয়ে গেল কি, ম্যাগনেশিয়াম সালফাইড। এর নাম হলো ম্যাগনেশিয়াম সালফাইড। এও কিন্তু একটা আয়নিক কম্পাউন্ড, কেন কি একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন মিলে হয়ে যাচ্ছে একটা কম্পাউন্ড, তাই জন্যে আয়নিক কম্পাউন্ড। আমি তোমাদের সালফারেরটা দেখিয়ে দিচ্ছি। সালফারের হচ্ছে 2 8 6 286।
16 হচ্ছে এর নাম্বার অফ প্রোটন, ঠিক আছে, 286। সরি, একটু হিজিবিজি হয়ে গেল, 286। তো শেষ কক্ষপথে তুমি দেখতেই পাচ্ছ দুটো ইলেকট্রন আরও হলে এই স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। আর একটা দুটো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এরপরে আমার মনে হয় না খুব বেশি বোঝানোর দরকার আছে। অ্যালুমিনিয়াম লাস্ট শেলে তিনটে ত্যাগ করলো, অ্যালুমিনিয়াম 3 পাস হলো। জিঙ্ক দেখো দুটো ইলেকট্রন ছাড়লো, জিঙ্ক 2 প্লাস হয়ে গেল। পটাশিয়াম, ওরও লাস্ট শেলে একটা থাকে, সেই জন্য ও একটা ছেড়ে দেয়, দিয়ে K প্লাস হয়ে গেল। তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে যারা মেটাল না, ধাতুরাই কিন্তু দেখো ইলেকট্রন ছাড়ে, কারণ ধাতুদের শেষ কক্ষপথে হয় একটা, না হলে দুটো, আর না হলে তিনটে থাকে। এখানে দেখো একটা, এটা দুটো, এটা তিনটে। সব ধাতুরই মোটামুটি এটাই চরিত্র, তার শেষ কক্ষপথে একটা, দুটো বা তিনটে থাকে। অথবা তুমি বলতে পারো উল্টো করে, যেহেতু তাদের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটাই এরকম যে শেষ কক্ষপথে একটা, দুটো বা তিনটে থাকে, তাই তারা সব পজিটিভ আয়ন তৈরি করে, এবং ধাতুর চরিত্রগত বৈশিষ্ট্যই এটা, তারা পজিটিভ আয়ন তৈরি করে। আর কিছু অ্যানায়ন্সের উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন ফ্লোরিনের থাকে লাস্ট শেলে 7টা, আমি তোমাদের আগেই স্ট্রাকচার দেখিয়েছি, তুমি ভিডিওটা দেখো। একটা ইলেকট্রন নিলে কি হয়ে যাবে, ফ্লোরিড মাইনাস। সালফার দেখো দুটো ইলেকট্রন নিলে হয়ে গেল সালফাইড। এর আবার একটু নাম হয়, ধাতব যে আয়নগুলো না, ক্যাটাইন্সগুলোর একটা নাম হয় না, ওটা ওই জিঙ্ক আয়ন, পটাশিয়াম আয়ন এরমভাবে নাম হয়ে যায়, কিন্তু এদের বেলায় একটু নাম হয়। ফ্লোরাইড আয়ন, সালফাইড আয়ন, এটা হলো নাইট্রাইড আয়ন, ঠিক আছে। নাইট্রোজেনের লাস্ট শেলে 5টা থাকে, তাই নাইট্রোজেন 3টে নিয়ে স্টেবল হয়, মানে 8টা হয়ে যায়। এরা সব ইলেকট্রন নিয়ে লাস্ট শেলে 8টা হয়ে গেছে। ফ্লোরিন একটা নিয়েছে, 8টা হয়েছে। সালফার দুটো নিয়ে 8টা হয়েছে, আর নাইট্রোজেন 3টে নিয়ে 8টা হয়েছে, হয়ে এরা সব স্টেবল হয়ে গেছে। কি বানিয়েছে, সব অ্যানায়ন্স, ফ্লোরাইড আয়ন, সালফাইড আয়ন অ্যান্ড নাইট্রাইড আয়ন, ঠিক আছে। তাহলে মোটামুটি বোঝা গেল ক্যাটায়ন্স, আনায়ন্স। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেন কোনো পরমাণু বিক্রিয়া করে, সেটা নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরে গেলে। তাহলে আমি এখনকার মতন আমি ভিডিও শেষ করছি। এরপরে তোমাদের বুঝতে হবে যোজ্যতা এবং নানা রকম কম্পাউন্ডের ফর্মুলা, ঠিক আছে। ভালোভাবে বুঝে নিও, না বুঝতে পারলে প্রশ্ন করো।